অ্যাডভাইজার কাউন্সিলে যারা আছে অনেকে অপদার্থ, কাজ করছে না, কেন যে আছেন ওনারা সেটাও জানি না। ডক্টর কবির হাসান, আহ, আমরা দেখুন, আপনাদের মতো অনেক বড় বড় ইকোনমিস্ট আমাদের আছেন, এই আমেরিকাতেই আছেন, যাদের সঙ্গে আপনারা নিজেরা পৃথিবীর বিভিন্ন দেশে, আমি জানি ব্যক্তিগতভাবে আপনি ডক্টর শওকত আলী পৃথিবীর বিভিন্ন দেশের এক্সপার্ট ইকোনমিস্ট হিসেবে আপনারা যান, তাদেরকে তত্ত্ব দেন, তাদের বিভিন্ন রকম উপায় সলিউশন দেন। সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস এমন একজনকে আমেরিকার সঙ্গে লবি করতে কিংবা নেগোসিয়েশন করতে পাঠালেন যার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড না। তাকে তিনি বানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। এই 26শে জুন তিনি যখন আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করতে আসেন, ডক্টর খলিলুর রহমান, মানে তখনই বিষয় ছিল যে তিনি কেন নেগোশিয়েট করতে আসছেন। আপনার কাছে কি মনে হয় কেন ডক্টর ইউনুস তাকে দিচ্ছেন এই দায়িত্ব? আপনাদের মতো অনেক বড় বড় বাঘা বাঘা ইকোনমিস্ট তো ছিলেন। না দেখুন, আমি একটু দ্বিমত পোষণ করছি। বাংলাদেশের কারেন্ট বাস্তবতায় যেভাবে ঘটুক না কেন, একটা বিপ্লব হয়েছে বা যে নামে বলুন না কেন, একটা গভর্নমেন্টের চেঞ্জ হয়েছে। মোহাম্মদ ইউনূস যদি তখন না আসতেন, একটা ব্যাপারে ওনাকে আমি ডেফিনেটলি ক্রেডিট দেই, উনি যদি না আসতে একটা সিভিল ওয়ার বাংলাদেশে হতো। ওকে লাইক করি বা না লাইক করি, ও এখন আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজনীয়, জরুরি, আনটিল দি নেক্সট ইলেকশন। কামিং ব্যাক, আপনি এখন অনির্বাচিত সরকার, আমি ঠিকই আছে। এবং এই যে খলিলুর রহমান সাহেব কথা বলছেন, খলিলুর রহমান কিন্তু অর্থনীতিবিদ, আপনি জানেন কিনা জানি না। হি হ্যাজ এ পিএইচডি ইন ইকোনমিক্স ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি। ওনার দীর্ঘদিন ধরে এই লাইনে ওনার পড়াশোনা এবং এই লাইনে ওনার কাজ। তো ওনার ব্যক্তিগত যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু এখানে হলো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির ব্যাপার। তাহলে তিনি, স্যার, তাহলে তাহলে তিনি আবার তাহলে নিরাপত্তা বিশ্লেষক কেমন করে হন, না, নিরাপত্তা সেটা উপদেষ্টা? সেটা নিয়ে আমরা অন্য বিতর্কে যেতে পারি, কেন হলো। মানে মানে এখানে দুটার তো আমার, একটা জাস্টিফিকেশন থাকা দরকার, সেই জাস্টিফিকেশনটা না, কোথায়? ঠিক আছে, সেটা হয়তো বা ঠিক নেই, আমি আপনার সাথে ইয়ে করলাম, কিন্তু আমি এখানে এই কারেন্ট সিচুয়েশনে ওখানে ওনাকে কেন যে পাঠাইছে, হয়তো মনে করেছে ওনার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, উনি আমেরিকান ছিলেন, ওনার নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক কাজে লাগবে। এই জায়গায় আমরা ভুল করি যে এখানে তো মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ওদের নেগোসিয়েশন হতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প মানে চিঠি দিয়েছে, মানে 11টা দেশের মধ্যে বাংলাদেশ একটা, তার মানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে তার মানে কগনিজেন্সে নিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প হয়তো হয়তো বা নুরুন নবী ভাই ঠিকই আছেন, হয়তো অন্য কিছু চায়, কিন্তু আমি সোজা চোখে যেটা দেখি আর কি, উনি চান ডোনাল্ড ট্রাম্প যে মোহাম্মদ ইউনূস ওনার কাছে এসে ব্যাক করুক, একটা নেগোসিয়েশন হোক, এবং বাংলাদেশকে অবশ্যই ছাড় দিতে হবে। যে তিনটা জিনিস বললাম, বোয়িং, তারপরে তুলার ব্যাপারটা আছে, যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ব্যাপারটা, যেটা শওকত আলী সাহেব বলেছেন, এগুলো নিয়ে নেগোসিয়েশন করতে হবে, বাট ওয়ান টু ওয়ান। ডোনাল্ড ট্রাম্প তো নিজেও আপনি জানেন যে বুদ্ধিমত্তার দিক থেকে অনেক নিচে, আমি মনে করি মোহাম্মদ ইউনূসের তুলনায়, এবং ওয়ার্ল্ড ওয়াইড তার রিকগনিশনের দিক থেকেও ডোনাল্ড ট্রাম্প অনেক নিচে। কিন্তু এই মুহূর্তে যেটা আমার মনে কাজ করছে, অফকোর্স মানে মোহাম্মদ ইউনূস বোকা না, সেও জানে যে ওর প্রতি বিগত তার সাথে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টের অনেক দিনের, লম্বা দিনের যোগাযোগ। অনেকে বলে থাকে যে হিলারি ক্লিন্টন অথবা বিল ক্লিন্টন, তার কারণে ওনার নোবেল প্রাইজ পাওয়াটা সোজা হয়েছে। এমন হইতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের, আপনি জানেন, সে নোবেল প্রাইজ পাওয়ার খুব খায়াস হয়েছে, অনেক কিছু চেষ্টা করতেছে। সে সে একজন নোবেল প্রাইজ, সে বোধহয় অনলি নোবেল প্রাইজ ইন মানে ক্ষমতায় আছে। ওই আমেরিকা যদি তার কাছে আনতে পারে, সে অন্য নেগোসিয়েট করবে। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প অতটুকু চিন্তা করে না যে করিডোর নিয়ে কি হবে। আলটিমেটলি এগুলো আসবে, কিন্তু নট এই মুহূর্তে। এবং আমার মনে হয় একটা দেরি করে ফেলেছে। বাংলাদেশ কিন্তু এখন এখন বোয়িং কেনার প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ, এইটাই, মানে এগুলো চাচ্ছে, আসলে ছাড় দিচ্ছে। কারণ আপনি জানেন যে এয়ারবেস খানার শেখ হাসিনা শেষ আমলে যখন ম্যাক্রন দেশে গিয়েছিল, এতদিন এটাই আমি বলছিলাম যে বাংলাদেশের যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি বা এয়ার ইকোসিস্টেমটা কিন্তু বোয়িং বেসড, এবং বোয়িং আমেরিকা বানায়, এটা যাবে, তুলার ব্যাপারে ইয়া দেওয়া হবে। তারপরে এই যে জিনিসগুলোতে মানে আমেরিকান কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, সেখানে ওরা এটা নিতে পারে। তুলা তো বাংলাদেশ কিনতেই হয়, তাই না? ওর ইজিপ্ট থেকে কিনে, হয়তো সাশ্রয়ী হয় বলে আমেরিকা থেকে নিলে ট্রান্সপোর্টেশন কস্ট, অন্য অনেক কারণ আছে। কিন্তু এই ব্যাপারগুলো আমি আর্জ করব প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে সুযোগ করে আসা, ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করা। আপনি দেখবেন এটা ম্যাজিকের মতো কাজ করবে। এবং এইটা না হলে বাংলাদেশের
সমূহ ক্ষতির সম্ভাবনা আছে। আরেকটা জিনিস আমি বলি, একটু আমেরিকান যে পলিসিটা রং। আপনি একটা সমাজে যখন মানুষ বসবাস করে, প্রথম কি চায়? তার স্টমাক, তার কনসামশন গুডস, তার হওয়ার পরে একটু জীবনযাত্রা ভালো হলে সে একটু সার্ভিসে দিয়ে আগায়। আপনি যদি আমেরিকান ইকোনমি দেখেন, ব্যাকবোন ছিল যে 60 যে ম্যানুফ্যাকচারিং বেস ব্যাকবোন, সে ম্যানুফ্যাকচারিং ব্যাকবোন কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। যেখানে আগে 50% মানে কনসামশন হতো, সেখানে এখন 38%-এ চলে এসেছে। যেখানে 38% আমাদের একটা হেডেতে আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং বেস ছিল, এটা 8%-এ চলে এসেছে। এই যে এন্টায়ার মাগা মুভমেন্টের হলো যে আমাদের ম্যানুফ্যাকচারিং বেসকে আবার ফিরিয়ে আনতে হবে। কিন্তু এইটা ডিফাই করে ট্রেড পলিসির অ্যাগেনস্টে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ যেগুলো নিয়ে আমরা পড়াই, এইটার অ্যাগেনস্টে আমেরিকা এখনো যে হাই ভ্যালুয়েটেড গুডসের মধ্যে ওদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। প্রত্যেকটা গুডসের কিন্তু একটা লাইফ সাইকেল থাকে। আপনি যদি জাপানের কথা বলেন, জাপান কিন্তু একসময় আমাদের শার্ট বিক্রি করতো, তারপরে এটা জাপান উন্নত হলো, তারা একটু ভ্যালু চেনে একটু উপরে গেল, আস্তে আস্তে উপরের দিকে ভ্যালুয়েটেড প্রোডাক্টের দিকে গেল। সেইভাবেই ট্রেড এগোয়, সবার জন্য এটা মঙ্গলজনক হয়। তবে এইটা ঠিক যে আমেরিকা আসলেই ওপেন ডোর কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ। আমি বললাম না যে ইফেক্টিভ ট্যারিফ রেট অ্যাবাউট লেস দ্যান 3%, এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেছে যে আমি ট্যারিফ বৃদ্ধি করে আমি যে আমার যে ডোমেস্টিক যে ট্রেড আমার বাজেট ডেফিসিট আছে সেটাকে আমি কমাতে পারবো। সেই পলিসিটা ইটসেলফ ইজ রং। এটা বুমেরাং করবে আমেরিকান ইকোনমি, এবং আমেরিকান ইকোনমি যদি বুমেরাং করে, এটা উইল বুমেরাং দি রেস্ট অফ দি ইকোনমি টু। কারণ আমেরিকান ইনকাম বড় কান্ট্রি, ইয়েস ইটস দ্য নাম্বার ওয়ান কান্ট্রি ইন টার্মস অফ এভরিথিং। এখন আমেরিকার মানুষের যদি ক্রয় ক্ষমতা কমে যায়, তারা ইম্পোর্ট কম করবে, এটা বাংলাদেশ কেন সব কান্ট্রিকে এফেক্ট করবে। আমার কাছে এখন এটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন, এতদিন কেন ওরা অপেক্ষা করলেন? এতদিন এই সিম্পল ট্রুথটা কেন আমাদের মানে পলিসি মেকারদের মাথায় গেল না? আরেকটা তো আছেই, একটা কমন ক্রিটিসিজম আছে ইনক্লুডিং মি, যে প্রফেসর ইউনূস সাহেবের আশেপাশে যারা আছেন অনেকেই বলে যে একটা অঞ্চলের, অনেকে একটা বলে যে ওনার কাছের ঘরের লোকজন। তো এই ব্যাপারগুলো নিয়েও একটু চিন্তা ভাবনা করা উচিত। অনেক অনেক তার মানে অ্যাডভাইজার কাউন্সিলে যারা আছে অনেকে অপদার্থ, কাজ করছে না, কেন যে আছেন ওনারা সেটাও জানি না। আমার মনে হয় যে খলিলুর রহমান হয়তো আমরা ব্যক্তিগতভাবে অনেক চিনি বলে অথবা ব্যাকগ্রাউন্ড জানি বলে আমরা করি, কিন্তু হু ইজ খলিলুর রহমান ইন দি সেন্স যে আমেরিকান ডিপ্লোম্যাটিক কনটেক্সটে, বায়োল্যাটারাল ট্রেড নেগোসিয়েশন কনটেক্সটে উনি তো একটা বিরাট বিরাট কেউ না, কেউ তাকে চিনে না, তাই না? কিন্তু মোহাম্মদ ইউনুসকে চিনে, মোহাম্মদ ইউনুসকে ডোনাল্ড ট্রাম্পও চিনে। আমি মনে করি মোহাম্মদ ইউনুসের এখনই এই মুহূর্তে কোনোভাবে ডিপ্লোম্যাটিক ব্যাক চ্যানেল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করা দরকার এবং বলা দরকার, দেখো আমরা একটা পুয়ার কান্ট্রি, $180 মিলিয়ন, আমাদের গার্মেন্টস একটা বড় সেক্টর, 20% তোমার এখানে আসে, ঠিক আছে, তোমাদের আমাদের সাথে তোমাদের ট্রেড ডেফিসিট আছে, আমরা যে জিনিসগুলো আমরা তো জিরো ট্যারিফ, আপনি যেটা বলেছেন কোলাবোরেশন বলছেন যে আমরা এগুলোতে ট্যারিফ জিরো করে দেবো অথবা কম করে দেবো, সমন্বয় করব, তবু আমাদের মার্কেটটা বন্ধ করো না। মার্কেট বন্ধ যদি করে, ফরগেট আমি বললাম না যে 10 থেকে 11% আমাদের জিডিপি এফেক্ট করবে, সবচেয়ে বেশি এফেক্ট করবে আমাদের কর্মী লেবার মার্কেটকে। এবং এই লেবার মার্কেটে যদি নারীরা চলে যায় তাদের বিভিন্ন জায়গা থেকে, সেটা সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে। সো ইটস এ চেইন রিয়াকশন। এটা শর্ট টার্ম এটা করতে হবে, লং টার্মে তো অফকোর্স আমরা সবসময় বলে থাকি যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা দরকার, গার্মেন্টসের উপর কেন, আপনার সেমি কন্ডাক্টর, আপনারা হয়তো জানেন যে আইসিটি যে ইনফরমেশন টেকনোলজি বেস আমেরিকাতে ওরা করে 30% ট্রেড আছে। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা আর এগোতে পারি। মানে এখন যে বিডার যে চেয়ারম্যান একটা ইয়াং ছেলে, সে চেষ্টা করছে যে এই যে মানে যে সেক্টরগুলো এই ধরেন এই যে মানে যেটা ইনফরমেশন টেকনোলজির সাথে এআই সাথে যে সমস্ত জিনিসগুলো জড়িত, সেমিকন্ডাক্টর, এগুলো বেস আমরা ইজিলি বাংলাদেশে তৈরি করতে পারি। কিন্তু এটা লং টার্ম এন্ড শর্ট টার্মে কনক্লুশন, আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমেরিকা আসতে হবে। হ্যাঁ, খলিল রহমান সাথে থাকবেন, অসুবিধা নেই, কারণ ওনাকে তো ডাটা সাপ্লাই দিতে হবে। খলিল রহমান কিন্তু কম্পিটেন্ট লোক, কিন্তু আমি জি ওনার নিরাপত্তা উপদেষ্টা নিয়ে হঠাৎ করে হয়েছেন সেটা আমি জানি না, ব্যাখ্যা যাব না, কিন্তু হি ইজ এ ভেরি টপ ক্লাস ইকোনমিস্ট, কিন্তু ভালো তো জায়গা এখন থেকে ডিগ্রি আপনি ডক্টর পড়াশোনা। কবির আপনি নিজেই প্রশ্ন করছেন যে উনি কেন এত দেরি করে এই সফরটি করলেন? 3 মাস আগের কথা, তিনি কেন এই 26 তারিখে এই সফরটি করলেন? ভুল আহ করেছেন, ভুল করেছেন।
জি, ডক্টর শওকত আলী বলছিলেন যে জিরো ট্যারিফ করার জন্য, সেইটা তো প্রস্তাব ডক্টর ইউনূস আগেই দিয়ে দিয়েছেন। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আগামী অগস্ট মাস থেকে বাংলাদেশকে এই ট্যারিফ দিতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে টোটাল প্রায় 50% ট্যারিফ দিতে হবে, শুল্ক দিতে হবে প্রায় 50%। এইটাই ইউনূসের ম্যাজিক কিনা? আমি আমি একটা কথা বলি এখানে, নবী ভাই একটা কথা বলেছেন, এই প্রস্তাবটা কেন এইসব কথাবার্তা বলা হয় আমি জানি না। এটা বলা হয় যে বন্ধু 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 আমাদের সাথে ইউনূস সাহেবের সাথে বন্ধুত্ব নেয়, হাসিনার বন্ধুত্ব আমরা দেখছি। দ্বিতীয় কথা, বন্ধু দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, আপনি ইন্ডিয়ার কথা ধরেন, ইন্ডিয়ার হাউডি মোদি করেছে আপা, আপনি জানেন, বিশাল সম্বর্ধনা। আপনার ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ফ্রেন্ড বলে উনি সারা দুনিয়াতে এটা বলেছেন। আপনি কি জানেন যে এই ডোনাল্ড ট্রাম্পই আপনার যখন মোদি আসছে তার আগের দিন এবং পরের দিন মানুষকে বন্দি করে শিকলে আটকে প্লেনের ভিতরে দেওয়া হয়েছে, যেটা দুনিয়াতে কখনো হয়নি। যুক্তরাষ্ট্র থেকে কোনো রকম, মোদি যখন আসছে কোনো রকম বেনিফিট পায়নি। 500 ইঞ্জিনিয়ার যারা আসতো যুক্তরাষ্ট্রে ইন্ডিয়া থেকে, সমস্ত ইঞ্জিনিয়ার গুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। আগে টার্ম অবশ্য করেছিল, এবারও করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে এইসব খেলাই না পেরে এখন ইন্ডিয়া যেটা করছে, যে কথা আমি আগে বলছি, বাংলাদেশের এটা প্রয়োজন, ইউরোপিয়ান ইউনিয়ন, সোভিয়েত ব্লক, এইগুলোর দেশে তারা যে বন্ধুত্ব করছে। তো যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব থাক আর না থাক, ইট ডাজ নট ম্যাটার। আমার দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এটা আমাকে দেখতে হবে। আপনি খলিলুর রহমান XYZ এগুলো আমরা বলতে হবে। আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প একটা বাস্তব পদক্ষেপ নিতে হবে। সে হয়তো 4 বছর থাকবে, যদি তার কনস্টিটিউশনে আছে যুক্তরাষ্ট্রের যে ইনসারেকশন ইনভোকিং যদি করে, তখন ইলেকশনের আর প্রয়োজন হবে না। নেক্সট 4 বছর থাকলে দেখা যায় উনি 8 বছর থেকে গেলেন। এখন ইনসারেকশন হবে কিনা আমি জানি না, সমস্ত মানুষকে অবশ্য বছর খানেকের ভিতরেই পথে নামবে যুক্তরাষ্ট্রের মানুষ, বিভিন্নভাবে অস্থির হয়েছে। এটাকে ইনসারেকশন ইনভোকিং উনি করবে কিনা আমি আমি একটা আলোচনা করছি আর কি। তো এখানে যদি উনি থাকেন, তা আমি মনে করি গোটা চারিক, যেটা কবি সাহেব বলছেন আমি একমত, এগুলো আমি আলোচনাও করেছি, 3-4টে বোয়িং এর অর্ডার দেওয়া উচিত ইমিডিয়েটলি। নেগোসিয়েশন করার আগেই এটা দেওয়া যেতে পারে, একটা টোপ দিতে হবে। আপনার AC-130 ফ্রান্স থেকে না নিয়ে আপনার যদি 4-5টা বোয়িং এর কথা বলা যায়, তাহলে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প মহা খুশি হয়ে যাবে। আর 2 নম্বর প্রস্তাব যেটা করেছে নেতানিয়াহু, যেটা আজকে করেছেন, যে দুটোই কিন্তু যুদ্ধ অপরাধী প্র্যাকটিক্যালি বলা যায়, একজন আরেকজনকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য। ইউনূস সাহেব শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে, উনি যদি এসে, আমি সিরিয়াসলি বলছি, উনি যদি এসে একটা কাগজ ধরি দেওয়া যায় ট্রাম্পকে, যে আপনাকে নোবেল প্রাইজ একটা দিতে হবে, যেমন নবী ভাই যার নেতৃত্বে লড়াই করেছেন, হাসিনার একটা ফেভার ছিল যে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি বলে আমাদের সবার প্রতি উনি প্রতিশোধ নিয়েছেন। ইউনূস সাহেবকে তো পদ্মা সেতু থেকে ফেলেই দিতে চেয়েছিলেন। তো এখন ট্রাম্পের এই ফেভারটা বসে আছে। পাকিস্তান অলরেডি ঘোষণা করেছে, পাকিস্তানি প্রথম করেছে অ্যাকচুয়ালি জেনারেল মুনিরের মিটিং এর পরে। তো আমরাও একটা টোপ দিতে পারি, একটা সার্টিফিকেট লিখে নিয়ে এসে, যেহেতু উনি নোবেল প্রাইজ শান্তি পেয়েছেন, তো একটা তোমাকে দেওয়া হবে, তুমি বাংলাদেশকে আপাতত মাফ করে দাও। কারণ আমরা এমন একটা রাষ্ট্রপ্রধানের সাথে ডিল করছি যে এর মনে, দেখেন আমি একটা কথা বলি, পরশুদিন আপনার হচ্ছে বোল্টনের সাথে, ডক্টর বোল্টনের সাথে আলাপে করে CNN একটা জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি তো অ্যাডভাইজার ছিলেন বহুদিন ডোনাল্ড ট্রাম্পের, আচ্ছা বলেন তো ডোনাল্ড ট্রাম্প এইগুলো করছে কেন, এটা তো ক্ষতি হচ্ছে তার। উনি তার অ্যান্সারটা হলো কোট অ্যান্ড কোট, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, আই হ্যাভ নো আইডিয়া। উনি মিটিং এ যখন আসতেন, ওই দিনের মিটিংটা ওইভাবে হতো, কালকে কি হবে, কে কি করবে নির্দেশনা উনি নিজেও জানেন না, কি করতো আমাদেরকেও দিতেন না। যদিও বোল্টন খুব ভালো না, ইরান যুদ্ধের জন্য ইসরায়েল তাকে এই পজিশন দেওয়া হয়েছিল, কিন্তু কথাটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি তাকে খুশি করবেন কিভাবে আমরা কেউ জানি না। দেখেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে একটা জিনিস আছে, এটা বহুদিন থেকে ইকোনমিস্টরা চেষ্টা করে, এবং এর প্রতিষ্ঠা লগ্নে কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা। যেমন ইউনাইটেড নেশনসকে ধ্বংস করেছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কথায়,
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে এই সংগঠন, এটা করা হয় কিন্তু এই ট্যারিফ দিয়ে আমরা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দর্শন আমেরিকার আমি একটা কথা বলি। শওকত আলী, আমার প্রশ্নটি আসলে বাংলাদেশ কেন্দ্রিক। আপনি একটু দেখুন, আপনি বলছেন সমাধান হিসেবে বলছেন আমাদেরকে একটা টোপ দেওয়া উচিত যাতে করে আমরা বোয়িং কিনি, রাইট? এখন আপনি তাকে খুশি করবেন কি করে, এবং নোবেল প্রাইজ দেওয়ার ঘোষণা দিতে হবে। কাম টু দ্য পয়েন্ট। ওকে, এখন অলরেডি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেননি, এবং আমরা জানি ডক্টর ইউনূসের প্রধানতম পৃষ্ঠপোষক আসলে ফ্রান্স। তো সেইখানে ফ্রান্স থেকে আমরা বোয়িং আনি, তো সেই ক্ষেত্রে তো ফ্রান্সের সঙ্গে সম্পর্কই থাকবে না। তো এই ঝুঁকিটা কি নেওয়া ঠিক হবে? না না, দেখুন আপা, একটা ফ্যাকচুয়াল রং আছে। বোয়িং বানায় আমেরিকা, ফ্রান্স বানায় এয়ারবাস। আমরা কিন্তু সেই কথা বলছি। এখানে আপনি শোনেন, আপনার ফ্রান্সের ম্যাক্রনের যদি নিত, যেটা হাসিনা করতে, যে ম্যাক্রন যখন দেখলো যে আর পয়সা করি নাই, এটা আমাকে ব্লাব দেওয়া হয়েছে, তখন ম্যাক্রন কিন্তু আর তাকে সাপোর্ট দিইনি, তার কোনো ইলেকশন, তার নির্বাচনকে গ্রহণ করিনি। ইউরোপিয়ান ইউনিয়নকে কনভিন্স করার জন্য এই প্রস্তাবটা একটা তাস উনি খেলেছিলেন, বাট ইট ডিড নট ওয়ার্ক। এখন যেটা যুক্তরাষ্ট্রের কথা আমি বলেছি, যে বোয়িং এর 3-4টে বোয়িং এর অর্ডার ইমিডিয়েটলি দেওয়া ভালো, আমাদের কষ্ট হবে এতে, কিন্তু আপনি ফর দি ফিউচার, ফর দি বেটারমেন্ট, ফর দি ফিউচার অফ দি নেশন, আপনি একটা টোপ না দিলে এর সাথে তো আপনি অন্য কোনো নেগোসিয়েশন বা ডিপ্লোমেসি বোঝেন। আপনি কি জানেন যে যুক্তরাষ্ট্রের ডলার ভ্যালু কমার একমাত্র কারণ হলো, এবং বাড়ার কারণ ছিল, যুক্তরাষ্ট্রের ট্রেড ছিল সব দেশের সাথে। আপনি যদি যুক্তরাষ্ট্রকে মার্কেটে ঢুকতে না দেন, বাংলাদেশ বোয়িং এর কথাই ধরেন, আমার যদি ইনকাম না থাকে আমি বোয়িং কিনবো কোথা থেকে? আপনি যাই দেন না কেন, আপনি যাই দেন না কেন, করিডোর যদি না দেন, না এসব ফালতু কথাবার্তা। করিডোর কি দিয়ে হবে? ওটা করিডোর চীন যদি দখল করতে চায়, ওটা ওদের বিষয়। এটা ভারত আছে, বড় দেশ আছে, তারা এটা করবে। কেন আপনারা করিডোর নিয়ে আসেন? খলিলুর রহমান একটা ছোট একটা দেশের একটা তারা 22টা করে এটা বাদ হয়ে গেছে। করিডোর দিলেই বা কি না দিলেই কে? চীনের সাথে কি পরিমাণ বন্দিত্ব, $1.5 ট্রিলিয়ন বড় করে খেয়ে যুক্তরাষ্ট্র যে দেশে আমি আপনি থাকি, আমরা বিশ্বাসী চীনের মানে দয়ার পরে এই দেশের সম্পর্ক, যুক্তরাষ্ট্রের যে ট্রেড বাণিজ্যের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড বাণিজ্যের ক্ষেত্রে প্রায়োরিটি দেশ হিসেবে চাই না। আমি সে দেশের সাথে বন্ধুত্ব নষ্ট করব কেন? যুক্তরাষ্ট্রের কথাই। আর যুক্তরাষ্ট্র ওখানে ঢুকতে হলে পারবে? আপনি ইরাক আক্রমণের কথাই বলি, সেখানে তো ভারত বলেছিল গুয়াম দেব না, দিয়াগো গার্সিয়াতে আমি দেব না, আমার এয়ারপোর্ট ব্যবহার করতে দেব না বোম্বে। কি হয়েছিল? যুক্তরাষ্ট্র আমরা বাধা দিলেও যুক্তরাষ্ট্রের কিছু যায় আসে না। সুতরাং দেখুন কেন? আর যুক্তরাষ্ট্রের সাথে আপনি মনে করেন ইলেকশন হলো, মনে করেন বিএনপি বা অন্য কোনো দল জিতে গেল, পরের দিন বন্ধ হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্পের বন্ধ হয়ে গেল, এটা আপনি মনে করছেন? উই আর রং। এটা হয় না আপা। সুতরাং আমরা যে কথাটা বলছি, যে এটা আজ সরকার হোক কাল সরকার হোক, যুক্তরাষ্ট্রের সাথে আপনাকে সরাসরি ডিল করতে হবে, যে কোনো টোপ দিতে হবে একে। দেখেন কত বড় খেলা, যে একজন কনভিক্টেড ক্রিমিনাল নেতানিয়াহু, সে নোবেল প্রাইজের সার্টিফিকেট দিয়ে গেছে আজকে দুপুর বেলা। চিন্তা করতে পারেন? একটা লোককে দিয়ে এটা নিয়ে এসে মহা খুশি হয়ে গেছে। যদিও আমরা আলোচনা করতে চাইনি, কিন্তু এই লোকটার সাথে ডিল করতে হলে কি করবেন আপনি? আপনি বললেন কানাডা, যেখান থেকে আজকে হাউজিং প্রাইস, এই দেশের যুক্তরাষ্ট্রের মানুষের রেন্টিং দিতে পারছে না, হাউজিং এত শর্টেজ, যে নাম্বারগুলো, যে লিস্টগুলো আমরা যেটা পাই ইয়ে থেকে, কানাডা থেকে, এমনকি দুধ পর্যন্ত আমরা সেখান থেকে নিয়েছে। উনি লাইফকে হেল্প করছে। এতে আমি কবির সাহেব, আমার ধারণা, আমি একটা ইয়ে পড়েছি, যে আপনি যে কথাটা বলছেন আপা, যে দেশের দেখেন জেফ্রি স্যাক্স কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রখ্যাত একজন অর্থনীতিবিদ, যার বই আমরা পড়াই ছেলেপেলেদের, আমিও তার ভক্ত বহুবার দেখাও করেছি। কি বলছে আপনি ফলো করলে অবাক হয়ে যাবেন, যে উনি কি বলতে পারেন, যে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির জন্য একটা সরকার নিজে হাতে একটা দেশের অর্থনীতিকে এরকম ধ্বংস করে, একমাত্র উদাহরণ আমি ওই দেশে দেখেছি, হাসিনা। আর এ দেশে যুক্তরাষ্ট্র, আমার মনে হয় এই জন্য আমি যোগ করে বলি, ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই হাসিনার কাছ থেকে শিখছে। অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করে আমি তাকে হারিয়ে ফেলেছি। ডক্টর নুরুন নবী, এই যে ডক্টর কবির হাসান আমি পেয়েছি, তারপর আমি ডক্টর নুরুন নবী আপনার কাছে আসছি। জি আচ্ছা, এই যে দেখুন প্রফেসর নুরুন নবী সাহেব যেটা বলেছেন, প্রত্যেকটা শুধু ইকোনমিক ফ্যাক্টর না, নন ইকোনমিক ফ্যাক্টরও আছে। উনি যে ব্যাপারগুলো বলেছেন, করিডোর, তারপর অন্যান্য প্রসঙ্গগুলো হয়তো তার সাথে জড়িত, কিন্তু ইমিডিয়েটলি
আমাদের যে কথাটা সুলতান আপা বললেন, ইটস নট অনলি 15%, 15% বেস ছিল, এবং আমি যদি রিড করে থাকি +35%, ইট উইল বি মানে 50% টেরিফ দিয়ে বাংলাদেশের গুডস আমেরিকা ঢুকতে পারবে না, তো কম্পিটিটিভ হবে না, এটা অন্য মার্কেটে চলে যাবে, ইন্ডিয়া চলে যাবে, ভিয়েতনামে চলে যাবে। তো এই যে কথাটা সুলতান আপা আগে বলেছেন যে আমরা অনেক দেরি করে ফেলেছি, এই মুহূর্তে এখন আমাদের নিউক্লিয়ার অপশনে যেতে হবে। নিউক্লিয়ার অপশনটা কি? আমাদের হেড অফ দি স্টেটকে আসতে হবে। আর আমি মনে করি না যে প্রফেসর ইউনূস সাহেব এই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য মানে মনোনীত করবেন, করা উচিত না। এটা একটা মোরাল হাই গ্রাউন্ড থাকা দরকার, আর উনি অতটা I just নিচুতেও said নামবেন না। simply joking, কবির সাহেব। I না না, just আমি joking. না, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি একটা ব্যাপার যোগ হইলো, আমার কেন জানি মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই সমস্ত পার্সোনাল অ্যাপিয়ারেন্স কে কাকে কিভাবে আসলো, জেলেনস্কি জানেন যে সে তার ওই যে মানে স্পোর্টস ওয়ার পরে চলে আসে, এটা কিন্তু তাকে আগে বলা হয়েছিল যে তুমি যখন সেখানে যাও। আমরা শুনতে পাচ্ছি না আপা, আমরা কোনো কথা শুনতে পাই না শুনতে আপনার পাইনি, কথা। ডক্টর কবির হাসান শুনতে পাচ্ছি না আপনার কথা। আমরা শুনিনি। ডক্টর কবির হাসান, আমিও আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, ডক্টর কবির হাসান, আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। জি, ডক্টর কবির হাসান ডিসকানেক্টেড হয়ে গেছেন। মাইক্রোফোনে অসুবিধা থাকতে পারে, বা হ্যাঁ। মানে ডিসকানেক্টেড। ডক্টর কবির হাসান, আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। না, আমরা শুনতে পাই না ডক্টর কবির হাসান, আপনাকে শুনতে পাচ্ছি না। যাই হোক, এটা একটা শুধুমাত্র দেখেন, অর্থনীতি তো রাজনীতির বাইরে নয়, আর বিশ্ব রাজনীতি, ডিপ্লোম্যাসি, এগুলি তো একটা একটার সঙ্গে সম্পর্কিত। ডক্টর নুরুন নবী, আপনি কি বলতে পারেন গত এই প্রশ্নটি আপনাকে করা সঙ্গত নয়, তারপরে আমি করি যে গত 1 বছরে ডক্টর ইউনূসের অর্থনীতিতে তার সাফল্যটা কি আছে? না, আসলে এটা কবির সাহেবও উল্লেখ করেছেন, আপনিও উল্লেখ করলেন। ইউনূস সাহেবের হাতে যখন দায়িত্ব দেওয়া হলো, একটা আধুনিক রাষ্ট্রে একটা রাষ্ট্রকে স্টেবল করতে দুটো জিনিস করতে হয়। একটা হলো ল অ্যান্ড অর্ডারের ইমপ্রুভমেন্ট বা স্টেবিলিটি, আর একটা হলো অর্থনীতি। ডক্টর ইউনূস এই দুটোর কোনোটাই করেন নাই। আপনারা যে প্রশ্ন করছেন যে আগে কোনো উদ্যোগ কেন নেওয়া হয় না, কারণ ইকোনমিক প্রায়োরিটি ডক্টর ইউনূসের না, অর্থনৈতিক অবস্থা ছাড়াও আইন শৃঙ্খলার স্ট্যাবিলিটি সেটাও না। এখনো প্রতিদিন রেপ হচ্ছে, ঘরের ভিতরে যারা মহিলারা বাস করে তাদেরকে ঘরে ঢুকে রেপ করা হচ্ছে, লোকজনকে কি বলে ওটাকে মব ভায়োলেন্স এর মাধ্যমে হত্যা করা হচ্ছে। কাজেই ডক্টর ইউনূসের ইকোনমিক প্রায়োরিটি ছিলই না বললে চলে। তা না হলে কবি সাহেব যেটা বলছেন, আগেই তার উদ্যোগ নেওয়া উচিত ছিল। তো এখন বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, এটা খুবই খারাপ অবস্থা। ইউনূসের অনেক দায়িত্ব ছিল, সেই দায়িত্ব সে পালন করেন নাই। আইন শৃঙ্খলা এবং অর্থনীতির দিকে নজর না দিয়ে তিনি অন্য বিষয়ে নজর দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে অপমান করা হবে, মুছে ফেলা হবে। উনি তো আমেরিকা এসে বলেই গিয়েছেন যে সেট বটন পুশ করে এই ইতিহাস মুছে ফেলা হবে। এগুলোর দিকে উনি নজর দিয়েছেন, এখনো দিচ্ছেন, যার ফলে আমরা আজকে এই অবস্থায় দাঁড়িয়েছি। তো আমি মনে করি যে এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো যে বাংলাদেশের জনগণের কে যারা রিপ্রেজেন্ট করবে একটা নির্ধারিত সরকার, সেই যে দলেরই হোক না কেন, তারাই গত 50 বছরে যেমন বাংলাদেশের স্বার্থ রক্ষা করেছে বিভিন্ন সরকার, তারাই বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে। ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে ফেস করতে পারবে, অন্য কেউ পারবে না, ইউনূস তো পারবেই না। ধন্যবাদ। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি ডক্টর নুরুন নবী, মানে আমাদের এখন সমস্যাটা ইমিডিয়েট, তাই না? আপনি যে কথাগুলো বলেছেন ঠিকই আছে, লং টার্মে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, কিন্তু এখন আমাদের তো একটা ফসলা করতে হবে, কারণ এটা যদি ইফেক্ট চলে যায়, যে গভর্নমেন্টই নেক্সট ক্ষমতা আসুক তাকে তো এটার মানে পরিণতি ভোগ করতে হবে। বাংলাদেশের জনগণ এটাতে এফেক্টেড হবে। মানে আপনি যে কথা বলেছেন, করিডোর থাকতে পারে, ব্যাকগ্রাউন্ডে নন ইকোনমিক ফ্যাক্টর থাকতে পারে, হয়তোবা এইটাও ও এই কারণে হয়তোবা ইয়াকে এই যে খলিলুর রহমান সাহেবকে আমেরিকা আনা হয়েছে, যে উনি নিরাপত্তা উপদেষ্টা প্লাস অর্থনীতিবিদ, দুটো মিলে। কিন্তু আমার মনে হয় ক্যালকুলেশন রং করে ফেলেছে, অনেক দেরিতে করে এসেছে। এখন এই মুহূর্তে অনলি থিং, আমি ইমিডিয়েট প্রবলেমটা সলভ করার জন্য মোহাম্মদ ইউনূসকে আসতে হবে, এবং মোহাম্মদ ইউনূসকে একটা দর কষাকষি করতে হবে। হ্যাভিং সেড দিস, লং টার্মে আমাদের ওই যে একটা কান্ট্রির উপর ভরসা করে
আমাদের যে ডাইভার্সিফিকেশনের ব্যাপার বলি আমরা, মানে কান্ট্রি ডাইভার্সিফিকেশন এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দিকে এগোতে হবে। 80% আমাদের ফরেন রিজার্ভ আসে ইয়ার থেকে, গার্মেন্টস থেকে। ডক্টর মানে কবির হাসান, আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস আসলেই সমস্যার সমাধান হবে? না, ডক্টর আমি ইউনূস তা কি মন গলাতে পারবে? না ডক্টর না ইউনূস আমি সেটা ট্রাম্পের মন বলতে গলাতে পারছি না, পারবেন? আমি সেটা বলতে পারছি না, কিন্তু আমি একটা জিনিস বলি, সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নার্সিস্টিক পারসন, সেইগুলো লাইক করে। সে, আমি যেটা বললেন নুরুন নবী সাহেব অথবা শোকরের সাহেব, কেউ জানে না তার অ্যাডভাইজাররা কখন সে কি করে। রাত্র 3টা সে মানে টুল সোশ্যালে দিয়ে তার রাজ্য চালায়। হি ইজ আপনি আমাকে রানিং একটু দি বলেন, কান্ট্রি লাইক আমরা এ কিং। কেমন করে ডক্টর ইউনূসের প্রতি ভরসা করব? তিনি তো একজন ইকোনমিস্ট, নোবেল লরিয়েট। কিন্তু আপনি আমাকে বলুন তো, শুধু এই একটা ক্ষেত্র নয়, গত 1 বছরে তার অর্থনীতিতে সাফল্য কি আছে? আমাদের জিডিপি 3-এ নেমে গেছে, রাইট? না দেখুন, বাংলাদেশের অবস্থা যে শেখ হাসিনা গভর্নমেন্ট, আপনি ইউ হ্যাভ টু গো মানে ফ্যাকচুয়াল, তাই না? বাংলাদেশের ইকোনমিকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংকিং সেক্টরকে লুটে পুটে তার লোকরা খেয়ে গেছে। আমি একটা ব্যাপার বলতে পারি, যেহেতু আমি অর্থনীতি ফিনান্সের লোক, যে মানে মোহাম্মদ ইউনূসে অ্যাটলিস্ট সেটাকে একটু ঘুরে দাঁড় করিয়েছে। অ্যাটলিস্ট এরা খারাপ হচ্ছে না, এটা ভালোর দিকে যাচ্ছে। একটা মানুষ, মোহাম্মদ ইউনূস তো পলিটিশিয়ান না, সে একটা গ্রামীণ ব্যাংক চালিয়েছে, সেখানে সে মহা অধিকর্তা, তাই না? একটা সংগঠন চালানো, একটা দেশ চালানো এক না। যেই প্রবলেমটা আমরা আমেরিকার বেলায় দেখছি, ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেসম্যান, হি ওয়াজ নেভার এ পলিটিশিয়ান। এই জন্য সে দেশ চালাতে যে এটিকেট আছে, সে এটিকেটও ঠিকভাবে ধরে রাখতে পারতেছে না। এই যে নেতানিয়াহু আসছে, কথাবার্তা বলতেছে, তো নেতান, আপনি কি জানেন যে ইসরায়েলের সাথে আমেরিকার যে মানে ট্রেড ট্রিটি আছে, তার মানে 0% ওরা ওদের পণ্য আদান প্রদান করে। তারপরে এই যে যখন লিবারেশন ডেতে ইসরায়েলের উপর 17% কিন্তু ট্যারিফ আরোপ করেছিল। নেতানিয়াহু আইসা বলছে যে আমরা তোমাদের সব করে 0 করে দিব, তারপর দেখবেন ইসরায়েলের সাথে তাদের 0%। এই যে বুচারকে যেইভাবে সম্মান করা, আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? ইটস লাইক মানে নেতানিয়াহু আসছে, সে উইন করেছে, সবার সাথে যেভাবে কথা বলতেছে, বলছে হি ইজ দি কিং, নট আমেরিকা। যে এই ধরনের জিনিসগুলো হয় কিভাবে? এগুলো হয় একটু লং টার্ম এরিয়া। আমেরিকার ইকোনমি, ইন্টেলিজেন্সিয়া বলেন, একাডেমিক্স বলেন, অর্থ বলেন, যেখানেই বলেন, সেখানে যে জুইশ টিভিগুলো যেভাবে স্ট্রং এবং জুইশ পপুলেশন যেভাবে স্ট্রং। আপনারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন, আপনারা নিজে জানেন। এটা কি একটা প্রশ্ন হতে পারে যে আপনি ইলেক্টেড হওয়ার পরে কোথায় যাবেন? সবাই বলে আমি ইসরায়েলে যাব। ইসরায়েলের সাথে আমি থাকি নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্কের সমস্যা নিয়ে আমি সমাধান করব, আমাকে ইসরায়েলে যায় মানে হিজরত করে আসতে হবে যদি আমি নিউ ইয়র্ক সিটির হই। তাহলে তারা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে কিভাবে ঢুকে পড়েছে। আমাদেরকে এগুলো লং টার্ম স্ট্র্যাটেজি নিতে হবে, কিন্তু এটা লং টার্মের ব্যাপার। আস্তে আস্তে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ খুব ক্রিয়েটিভ, তারা এটা করতে পারবে। এখন মোহাম্মদ ইউনূসকে তুলোধুনায় করে কোনো কিছু আমাদের ঠিক না, অনেক কিছু ভুল হয়েছে আমাদের। ধরেন এই যে 32 নম্বর জ্বালিয়ে পড়ে দিয়েছে, এই ব্যাপার আমার মনে হয় এগুলো আমি ডিসলাইক করতে পারি, অনেক কিছু আছে, তাই না? কিন্তু এগুলো তো আমাদের ন্যাশনাল ট্রেজার, একটা হিস্ট্রির অংশ। কেউ যদি মনে করে 32 ইজ ব্যাড, এটা থাকলে সে ঘৃণা করতে পারবে। এখন আপনি জ্বালিয়ে দিচ্ছেন এই ব্যাপারগুলো, এগুলো ভুল তো আছে, এগুলো না আমরা অনেক তর্ক করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমাদের তো দেশে বাঁচাইতে হবে, তাই না? আপনি কি বুঝতে পারছেন, গার্মেন্টস যদি 10 করে, এমনিতে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। এটা শুধু ইউনূসকে দোষ দিয়ে লাভ নেই, ইউনূস কিন্তু ইনহেরিট করেছে একটা ভেরি উইক ইকোনমি। এটা যদি আরো খারাপ হয়, আমরা সবাই এফেক্টেড হব। আমি জানি আমাদের সবার, যারা অডিয়েন্সের সবারই আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, তারা কষ্টে থাকবে, জীবনযাত্রার মান বেড়ে যাবে, ইয়াং জেনারেশনের চাকরি বাকরি হবে না, সামাজিক অস্থিরতা বাড়বে। এই জন্য আমি বলতেছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আনলে এটা একটা লাভ হবে কি হবে জানি না, কিন্তু আমার বিশ্বাস, যেহেতু সে নার্সিস্টিক লোক, সেটা লাইক করে একজন নোবেল লরেট এসে আমার কাছে ব্যাক করতেছে। মোহাম্মদ ইউনূস কাজ নিজের জন্য করবেন না, একটা কান্ট্রির জন্য করবেন, বাংলাদেশের জন্য করবেন। আমার মনে হয় এটা একটা কাজ হতে পারে।